বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অনন্যা সকলের সামনে বলে, আসলে কি বলতো, সিঁদুরের জোর বলে একটা কথা আছে। সিঁদুর মানেই তো একজন মেয়ের অধিকার। একজন মেয়ের সিঁথিতে সিঁদুর উঠলেই তবেই তো সে নিজের অধিকার প্রয়োগ করতে পারে। তা না হলে সমাজ কি তাকে আর মানে নাকি? কেউ কেউ হয়তো মনে মনে ভাবতে পারে সেই তার জীবনের সব কিছু, কিন্তু দেখো, সমাজ তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে কখনোই সেই স্বীকৃতি দেয় না। অন্যদিকে যখন একজন মেয়ের সিঁথিতে সিঁদুর ওঠে, তখন কিন্তু পুরো ছবিটাই পাল্টে যায়। অনন্যা ইনডাইরেক্টলি কমলিনীকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিল। তখনই মিটিল বলে, কাকিমা। কমলিনী বলে, হ্যাঁ বলো মিটিল। মিটিল বলে, কাকিমা, সবসময় চোখে যেটা দেখা যায় সেটা কিন্তু সত্যি হয় না। তুমি এখন যা দেখতে পাচ্ছ সেটাই যে পুরোটা সত্যি তা কিন্তু নয়। কমলিনী মিটিলকে বলে, তুমি কি বলতে চাইছো মা? মিটিল বলে, কাকিমা, আমি নতুন কাকুর বিষয়ে কথা বলছি। কমলিনী বলে, তো কি হয়েছে? মিটিল বলে, দেখো, একটা কথা তো ঠিক, নতুন কাকু বিয়ে করতে এখানে আসেনি। এখানে এসে নতুন কাকু ফেঁসে গেছে, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কমলিনী বলে, এইসব কথা কেন বলছো? আমি তো সারা জীবন চেয়েছি নতুন ঠাকুরপো বিয়ে করুক, সংসার করুক। সে এতদিন করতে চায়নি, আজ করেছে, এটা তো খুশির খবর। মিঠি তখন তার মাকে বলে, মা গো, আমি তোমার মনের কষ্ট বুঝতে পারছি। কমলিনী বলে, তোমরা কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না সেটা তো আমি জানি না, তবে হ্যাঁ, আমার মনে কোনো কষ্ট নেই, আর আমি মন থেকে খুব শান্তি পাচ্ছি। তাছাড়া আমি কেনই বা কষ্ট পাবো বলো তো? নতুন ঠাকুরপো কি কখনো আমাকে বলেছিল সে আমায় বিয়ে করবে? তাই না, আমাদের তো আর বিয়ের কথা ছিল না যে তার অন্য কাউকে বিয়ে করা নিয়ে আমার খুব কষ্ট হবে, আমি ভেঙে পড়বো, তেমন তো কথা নয়। অন্যদিকে সর্বজিৎ ইতস্তত হয়ে প্রসূনকে বলে, প্রসূন, কলকাতায় ফিরে তো বৌভাতের আয়োজন করতে হবে, সে বিষয়ে আমি তোমার মা বাবার সাথে কথা বলতে চাই। প্রসূন বলে, হ্যাঁ সর্বজিৎদা বলবেন, এতে আবার কি সমস্যা? সর্বজিৎ বলে, না মানে ওই ঠাকুরমশাই বললেন আমাদের বাড়ি থেকে আর অন্য কোনো শুভ কাজ করা যাবে না। আসলে ছেলেটা ওইভাবে চলে গেল তো, তাই নিয়ম, 1 বছর বাড়িতে কোনো শুভ কাজ করা যাবে না। তাই ভাবছিলাম ও বাড়ি থেকে। তখনই প্রসূন বলে, এতে আবার ভাবনার কি আছে সর্বজিৎদা? ওই বাড়িটা তো নতুন দ্বার। হ্যাঁ, আমার বোনরা যদিও ওই বাড়িতে থাকে, কিন্তু ওই বাড়িটা তো নতুন দ্বারই। তখনই সর্বজিৎ বলে, এটা আবার কেমন কথা, তোমার বোন ওই বাড়িতে থাকে? ওটা তো কমলিনীদেরও বাড়ি। প্রসূন বলে, সর্বজিৎদা, সবসময় তার আবেগী কথা বললে হয় না, কখনো কখনো আইনের দিকটাও দেখতে হয়। হ্যাঁ, ওই বাড়িতে আমার বোনেরা থাকে, কিন্তু ওই বাড়িটা তো আসলে নতুন দ্বার। কাগজে কলমে আইনে সব কিছু দিয়েই নতুন দ্বারই ওই বাড়ি, এটা তো আর অস্বীকার করা যাবে না। সর্বজিৎ বলে, যাই হোক, বিয়েটা যেভাবেই হোক না কেন তা তো হয়ে গেছে বলো। হ্যাঁ, যদিও আমার খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারছি তোমারও খারাপ লেগেছে, তুমিও আঘাত পেয়েছো। কমলিনী আর নতুনের সম্পর্ক নিয়ে আমার মনে তো আর কোনো সংশয় ছিল না, কিন্তু ঠাকুরমশাইয়ের এমন একটি বিপদ, তিনি হয়তো পুরো পরিবার নিয়েই ভেসে যেতেন, সেটাও আমি কখনো চাইনি। সেই জন্য যা হবার হয়েছে, আর সব শেষে তো নতুনই সিদ্ধান্ত নিয়েছিল, তাই না? প্রসূন বলে, সর্বজিৎ দা, তোমার এত ইতস্তত হওয়ার কোনো কারণ নেই, নতুন দা যা মনে করেছেন তিনি তাই করেছেন, এতে এত ইতস্তত কেন হচ্ছ? সর্বজিৎ বলে, কলকাতায় ফিরে নতুন যেভাবে বলবে সেভাবেই অনুষ্ঠান হবে। ও যদি বলে নম নম করে কাজ সারতে, তবে তাই করব, বেশি জাঁকজমক আয়োজন করার প্রয়োজন নেই। তখনই প্রসূন বলে, এমা কেন? নতুন দা এতদিন পর বিয়ে করলো, এই বয়সে এসে তার পরিবার, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাজের জায়গা, সবাইকে তো সেটা জানাতে হবে, তাই খুব ভালো করে রিসেপশন করতে হবে, জানো তো? সর্বজিৎ বলে, কিন্তু প্রসূন বলে, এতে আর কোনো কিন্তু নেই সর্বজিৎ দা, বেশ ভালো করেই অনুষ্ঠান করতে হবে, কোনো দায় পাড়ি দেওয়া নম নম করে অনুষ্ঠান হবে না, হলে জাঁকজমক করেই হবে। অন্যদিকে পার্বতী স্বতন্ত্রকে বলে, নতুন দা, তুমি কি আমার কথা বুঝতে পেরেছো, কেন আমি এত সময় কথাগুলো বললাম? স্বতন্ত্র বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি ব্যক্তিগত অপমান সহ্য করলেও তুমি সামাজিক অপমান মেনে নেবে না, তাই তো? কিন্তু যেই বিয়েটাই আমি করিনি সেখানে মানা না মানার প্রশ্ন আসছে কোথা থেকে? তুমি বদ্ধ ঘরে নিজেই নিজের স্মৃতিতে সিঁদুর দিয়ে এখন আবার অধিকারের কথা বলছো? এই বিয়ে আমি মানি না, আর কোনোভাবে মানবো না। একবার শুধু কলকাতায় ফিরি, তোমাকে আমি চিনতেও পারবো না। পার্বতী বলে, তুমি সেটা করতে পারবে না নতুনদা, তোমাকে তো আমাকে সামাজিক স্বীকৃতি দিতেই হবে। সারা জীবন তোমার জন্য, তোমার পরিবারের জন্য আমি অনেক অপমান সহ্য করেছি,
স্বতন্ত্র বলে, আমার জন্য? আমি তো তোমাকে কোনোদিন বিয়ের প্রতিশ্রুতি দেইনি, আর বিয়ের প্রস্তাবও দেইনি। কে কখন কবে বিয়ের কথা বলেছিল সেই দায় কি আমার? আমি তোমায় বিয়ে করব না মানে করব না, আর এই বিয়েটা মিথ্যে এটা আমি মানি না। আমি কলকাতায় ফিরে সবাইকে সবটা বলে দেব। পার্বতী বলে, তুমি কলকাতায় ফিরে সবাইকে সব কথা বলবে আর আমি সেটা মেনে নেব, এটা কিন্তু একদম ভেবো না নতুন দা। হ্যাঁ, আমি তোমায় বলছি, ব্যক্তিগতভাবে আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাইবো না, কোনো দিন না। কোনো অধিকার ফলাবো না, কোনো কিছু নিয়ে জোর করব না। কিন্তু সামাজিক সম্মান আমায় তোমায় দিতেই হবে। আর যদি সেটা আমি না পাই, তো বদ্ধ করে আমি যে নিজের সিঁথিতে সিঁদুর দিয়েছি সেটা আমি অস্বীকার করব। আমি সকলের সামনে বলবো, তুমিই আমাকে বিয়ে করেছো, তুমি আমার সিঁথিতে সিঁদুর দিয়েছো। সেদিন কিন্তু আমি আর এই সত্যিটা স্বীকার করব না। তখনই স্বতন্ত্র বলে, তুমি আমার সাথে ছলনা করবে? পার্বতী বলে, হ্যাঁ করব। সারা জীবন আমি তোমার জন্য অনেক কিছু সহ্য করেছি। আর নয়, অনেক অপমান সহ্য করেছি আমি। সমাজের মানুষ আমায় বলেছে, কি রে, নতুনের সাথে তো তোর বিয়ে ঠিক করা ছিল, তুই তো নতুনের বাগদত্তা, নতুন তোকে বিয়ে করলো না। সামাজিক অনেক কিছু সহ্য করেছি আমি, আর এখন সবাই বলবে পার্বতী নিজেই নিজের সিঁথিতে সিঁদুর দিয়েছে। সেটা আমি একদম মেনে নেব না। স্বতন্ত্র মনে মনে ভাবে, আমি বুঝতে পেরেছি আমি খুব ভালোভাবেই ফেঁসে গেছি, আর এই জাল কেটে কী করে বার হতে হবে সেটাও এখন আমাকে ভাবতে হবে। অন্যদিকে পার্বতী স্বতন্ত্রকে বলে, আমার এই পরিবার, আমার আত্মীয় স্বজন, তোমার আত্মীয় স্বজন সবাই জানবে আমরা স্বামী স্ত্রী, ব্যাস। আমি তার কিচ্ছু চাইছি না। স্বতন্ত্র বলে, চুপ করো তুমি, তুমি চাইলেই তো আর সব কিছু হবে না। আমি কি সারা জীবন তোমাকে সাথে সাথে নিয়ে ঘুরবো নাকি? আমি কি তোমার সাথে এক ঘরে এক খাটে ঘুমাবো? তখনই পার্বতী বলে, তাতে কি তোমার সমস্যা? হ্যাঁ, আমরা বন্ধ করে কী অবস্থায় আছি, আমাদের সম্পর্ক কেমন, সেটা তো আর কেউ দেখতে আসছে না। আমি নয় ঘরে এক কোণেই পড়ে থাকলাম, এতে তো তোমার এত আপত্তি করার কোনো কথা নেই। দেখো নন্দনদা, আমার যা বলার আমি বলে দিয়েছি। বাইরে মা বাবা অনেক সময় ধরে ডাকছে, ওরা সবাই ওখানে অপেক্ষা করছে। চলো এবার আমাদের যেতে হবে। স্বতন্ত্র যেতে চায় না, পার্বতী স্বতন্ত্রের হাত ধরে টেনে নিতে চায়। তখনই স্বতন্ত্র হাত ঝাড়ি মারে, পার্বতী আবারও স্বতন্ত্রের হাত ধরে টানে। এরপর দেখানো হয় পার্বতী বাইরে বেরিয়ে আসে। পার্বতী বলে, আসলে কি বাবা বলো তো, বিয়েটা এমনভাবে হলো তো, তাই তোমার জামাইয়ের সাথে আমি একটু কথা বলছিলাম আমাদের বিয়ে নিয়ে, বিয়ের পরবর্তী যে নিয়ম আচার আছে সেগুলো নিয়ে। কথাগুলো শুনে কমলিনী খুব কষ্ট পাচ্ছি, কিন্তু মুখে হাসি বজায় রেখেছে। অন্যদিকে স্বতন্ত্র কমলিনীর দিকে তাকায়। এরপরেই ঠাকুরমশাই নতুনকে বলে, বাবা এসো, বসবে এসো। স্বতন্ত্র বসতে চায় না, স্বতন্ত্রের হাত ধরে জোর করেই বসিয়ে দেয় ঠাকুরমশাই। আর তারপরে ঠাকুরমশাই স্বতন্ত্রকে আশীর্বাদ করে। স্বতন্ত্র তখন মনে মনে ভাবে, আমার সাথে যা কিছু হচ্ছে সবটাই কি সত্যি, নাকি এটা একটা দুঃস্বপ্ন? এটা কেমন স্বপ্ন যে আমার পুরো জীবনকে উলট পালট করে দিচ্ছে? আমি এতদিন একভাবে বেঁচেছি, আর এখন আমার জীবন পুরো অন্যরকম হয়ে গেল। এটা কি স্বপ্ন, নাকি এটাই আমার জীবনের চরম সত্যি? এখন আমি কি করব? এরপরেই স্বতন্ত্র কমলিনীর দিকে তাকায়। কমলিনীর দিকে তাকিয়ে স্বতন্ত্র মনে মনে ভাবে, কমলিনীও নিশ্চয়ই আমাকে ভুল বুঝেছে, আর ভুল বুঝে কষ্ট পাচ্ছি। এখন আমি কি করব ভগবান, আমাকে পথ দেখাও। তো বন্ধুরা, বুঝতেই পারছো শয়তান পার্বতীর জালেই আচ্ছা মতন ফেসে গেছে নতুন কাকু। এবার এই জাল কেটে কী করে বের হবে সেই চিন্তাই করছে সে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।